হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি ডিসকাস করতে, এবং টপিকটা হলো আরডিএ ফর প্রি স্কুল চিলড্রেন 1 to 6 years এবং তাদের ফুড রিকোয়ারমেন্টস। সো স্টার্ট করা যাক। প্রথমে কি বলছে না, প্রি স্কুলার্স হ্যাভ preschoolers have established daily schedule। কি বলছে না, প্রিস্কুলারদের একটা নির্ধারিত স্কেডিউল বা নির্ধারিত একটা টাইম টেবিল থাকে, অ্যান্ড রেগুলার মিল টাইম টু বি পার্ট অফ দিস, এবং এর জন্য রেগুলার মিল টাইম, একটা পার্টিকুলার একটা মিল টাইম থাকা উচিত। The growth between 1 to 6 years is generally slower than infancy and adolescence but continues gradually। এরপর কি বলছে, এই যে 1 থেকে 6 বছর বয়সটা, এইটা তে যে গ্রোথটা হয় তার রেটটা ইনফ্যান্সি মানে তার আগের স্টেজ এবং অ্যাডোলেসেন্স যেটা এই স্টেজের পরে আসে, দুটোর থেকে অনেকটা স্লো, কিন্তু গ্রোথটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। ঠিক আছে। The child may gain 1.5 to 3 kg per year and 10 to 15 centimeter per year। তাহলে কি বলছে না, ওয়েটে 1.5 থেকে 3 কেজি অবধি প্রত্যেক বছর একটা বাচ্চা বাড়তে পারে, এবং 10 থেকে 15 সেন্টিমিটার প্রত্যেক বছর তার হাইট বাড়ে। Activity also increases markedly during the second year of life as the child becomes increasingly mobile। এবারে 2 বছর, মোটামুটি একটা বাচ্চা 2 বছরের কাছাকাছি ও দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে, তার আগে হামা দিতে শেখে, ছুটে বেড়াতে শেখে, এবং এই অ্যাক্টিভিটিসগুলোর জন্যে তার এনার্জি রিকোয়ারমেন্টটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে। তার সাথে কি বলছে না, ডিউ টু ইমপ্রপার উইনিং প্র্যাকটিসেস দ্য চাইল্ড মে নট মিট টু ক্যালোরি অ্যান্ড প্রোটিন রিকোয়ারমেন্ট লিডিং টু সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এবারে এই যে অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, এর জন্যে তো ক্যালোরি ইনটেক বেশি লাগছেই, তার সাথে সাথে কি বলছে যে যদি এর উপরে উইনিং প্র্যাকটিসটা ঠিক না হয়, ঠিকঠাক সাপ্লিমেন্টারি খাবার তাকে না দেওয়া হয়, তাকে ঠিকঠাক নিউট্রিয়েন্ট জাতীয় খাবারের হ্যাবিচুয়েট না করা হয়, সেই ক্ষেত্রে কি হবে, চাইল্ডটার ক্যালোরি এবং প্রোটিন রিকোয়ারমেন্ট এর পূর্তি হবে না, এবং তার ফলে কি হতে পারে না, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আর এসএএম হতে পারে। ঠিক আছে। এই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা কি, সেটা আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। Bone growth and blood formation creates the need for protein, iron and other minerals। ঠিক আছে। তো এই যে বোন গ্রোথ হয়, এর জন্য প্রোটিন লাগে, ব্লাড ফর্মেশন হয়, এর জন্য প্রোটিন আয়রন লাগে, এবং ভিটামিনস লাগে অ্যান্ড মিনারেলস লাগে। ঠিক আছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল আছে। এই টেবিলটা হলো 2020 RDA রেকমেন্ডেশন অফ 1 to 6 years প্রি স্কুল চিলড্রেন, এবং এটা 2024-এ রিভাইজড যেটা হয়েছে সেইটা অনুযায়ী। তো এইটার মধ্যে আমরা ইজিলি একটা কম্প্যারিজন দেখতে পেয়ে যাচ্ছি খুব সহজভাবে। সেটা হলো বডি ওয়েট। দেখো 1 to 3 years এর আইডিয়াল বডি ওয়েট হলো 12.9, আর 4 to 6 years এর সেটা হচ্ছে 18.3। ঠিক আছে। এনার্জি হচ্ছে 1 to 3 years এর 1110 কিলো ক্যালোরি, আর এইখানে
তোমার 4 to 6 ইয়ার্সের হলো 1350 কিলো ক্যালোরিজ। তারপর কি বলছে না প্রোটিন 1 to 3 ইয়ার্সের লাগে 12.5 গ্রাম, আর 4 to 6 ইয়ার্সের লাগে 16 গ্রাম। ডায়েটারি ফাইবার 1 to 3 ইয়ার্সের মোটামুটি 15 গ্রামসের মতন লাগে, যেটা 4 to 6 ইয়ার্সের 20 গ্রামসের মতন লাগে। ক্যালসিয়াম দুজনাকারী ক্ষেত্রে 500 মিলিগ্রাম করে লাগে, মানে 1 থেকে 6 বছর পুরো বয়সকালটাতেই ক্যালসিয়াম 550 mg করে লাগে। ম্যাগনেসিয়াম লাগে 1 to 3 ইয়ার্সের জন্য 90 মিলিগ্রাম, আর 4 to 6 ইয়ার্সের জন্য 125 মিলিগ্রাম। আয়রন লাগে 1 to 3 ইয়ার্সের 8 মিলিগ্রাম, আর 4 to 6 ইয়ার্সের সেখানে লাগে 11 মিলিগ্রাম। ঠিক আছে, তারপর জিঙ্ক লাগে কত 3.3 মিলিগ্রাম 1 to 3 ইয়ার্সের, 4.6 মিলিগ্রাম 4.5 মিলিগ্রাম 4 to 6 ইয়ার্সের। ঠিক আছে, তারপরে ভিটামিন এ, যেটা খুব একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট এই বয়সের বাচ্চাদের জন্য, সেটা 1 to 3 ইয়ার্সের লাগে 390 মিউগ্রাম, আর 4 to 6 ইয়ার্সের লাগে 510 মিউগ্রাম। ভিটামিন ডি দুজনাকার ক্ষেত্রেই লাগে 600 IU। এবারে বি ভিটামিনসের মধ্যে দেখো থায়ামিন লাগে 1 to 3 ইয়ার্সের 0.7 mg, আর 4 to 6 ইয়ার্সের 0.9 mg। রাইবোফ্লাভিন লাগে 1 to 3 ইয়ার্সের জন্য 1.1 mg, আর 4 to 6 ইয়ার্সের জন্য 1.3 mg। নায়াসিন লাগে 1 to 3 ইয়ার্সের জন্য 7 mg, আর 4 to 6 ইয়ার্সের জন্য 9 mg। ঠিক আছে, পাইরিডক্সিন লাগছে 1 to 3 ইয়ার্সের জন্য 0.9 mg, আর 4 to 6 ইয়ার্সের জন্য 1.2 mg। ভিটামিন B12 লাগছে 1 to 3 ইয়ার্সের জন্য 1.2 mg, আর 4 to 6 ইয়ার্সের জন্য 2.2 mg। এবারে দেখো এই যে টেবিলটা, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরসগুলো যেগুলো আমাদের বেশি মুখস্থ রাখতে হবে, যেগুলো আসার বেশি চান্সেস থাকে কোয়েশ্চেনে, সেটা হলো আইডিয়াল বডি ওয়েট কত, এই বয়সের এনার্জি কত লাগে, ঠিক আছে, প্রোটিন কত লাগে, তার সাথে ক্যালসিয়ামটা কতটা লাগে, আয়রন কত লাগে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি এর থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন। ঠিক আছে, এর সাথে সাথে লাগে ভিটামিন B12। আর এছাড়া বাকিগুলো এই কটাকে আমাদেরকে বেশি বেটার মুখস্থ রাখতে হবে, বাকিগুলোও মুখস্থ করতে হবে, বাট এই কটা পয়েন্ট আমাদের আরও বেশি করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস কী কী সেটা দেখলাম। এরপর কি বলছে না 25% of energy is provided by fat। এবার দেখো ওই টেবিলে কোনো ফ্যাট রিকোয়ারমেন্টের ব্যাপারে কিছু মেনশন করা ছিল না। ঠিক আছে, বাট কি বলছে না 25% of energy is provided by fat। টোটাল এনার্জি যেটা 1110 কিলো ক্যালোরি 1 থেকে 6 বছর, আর 1350 কিলো ক্যালোরি 4 থেকে 6 বছরের যেটা আছে, তার 25% ফ্যাট থেকে পাওয়া মানে নেওয়া উচিত। ভিজিবল ফ্যাট ইনটেক শুড বি 25 to 30 গ্রাম পার ডে। তাহলে কত ফ্যাট নিতে হবে বাচ্চাটাকে? 25 থেকে 30 গ্রাম পার ডে। স্যাচুরেটেড ফ্যাট লেস দ্যান 10%। এই যে 25 থেকে 30 গ্রাম অফ ফ্যাট, এর মধ্যে সব রকমের ফ্যাট থাকে,
আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, পলিআনস্যাচুরেটেড, মোনোআনস্যাচুরেটেড, কিংবা অনেক সময় ট্রান্স ফ্যাটও থাকে যদি অনেক প্রসেসড খাবার খায় বাচ্চা। কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাট বা এবং ট্রান্স ফ্যাটের পার্সেন্টেজটা 10%-এর বেশি হবে না, মানে 25 to 30 গ্রামসের 10% মানে 2 to 3 গ্রামস, তার বেশি স্যাচুরেটেড ফ্যাট নেওয়া যাবে না। তারপর কি বলছে, ডিএইচএ অ্যান্ড এআরএ মানে দ্য ইমপ্রুভস ভিজুয়াল অ্যাক্টিভিটি। এই যে ডিএইচএ আর এআরএ, অ্যারাকিডনিক অ্যাসিড অ্যান্ড ডোকোসাহেক্সানোইক অ্যাসিড, এইটা ভিজুয়াল অ্যাক্টিভিটি ইমপ্রুভ করে, ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে এবং আইকিউ বেটার করে। এটা আমরা ইনফ্যান্সিতেও দেখেছিলাম যে ইপিএ, ডিএইচএ, এআরএ এগুলো ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট ফ্যাটি অ্যাসিডস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। The incidence of vitamin A deficiency signs are high among Indian children. ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা ইন্ডিয়ান চিলড্রেনদের মধ্যে খুব বেশি দেখা যায়। It can cause bitot spot, night blindness and even cases of severe nutritional blindness. এই ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কি হতে পারে, বিটট স্পট রোগটা হতে পারে, তার সাথে সাথে নাইট ব্লাইন্ডনেস বা রাত অন্ধত্ব হতে পারে, এবং তার সাথে সাথে কি হতে পারে, নিউট্রিশনাল ব্লাইন্ডনেস মানে পুরোপুরি অন্ধত্বও চলে আসতে পারে। মিল্ক, ক্যারট, গ্রিন লিফি ভেজিটেবলস আর টু বি ইনক্লুডেড ইন ডায়েট। ঠিক আছে, তাহলে কি কি অ্যাড করতে হবে, মিল্ক, ক্যারট, গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলো ভিটামিন এতে অনেক বেশি পরিপূরক। ভিটামিন ডি ইজ মোর আ প্রি হরমোন দেন আ ভিটামিন। ভিটামিন ডি প্রি হরমোন হিসাবে কাজ করে। হ্যাবিচুয়াল ইন্ডিয়ান ডায়েট ডু নট প্রোভাইড ইভেন 10% অফ দ্য রিকোয়ারমেন্ট। কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ডায়েট, তা ভিটামিন ডি যতটা রিকোয়ার্ড তার 10%-এর মতনও সাধারণত যেটা নর্মাল ডায়েট বা সেটা দেয় না। তো কি বলছে, বাট adequate amount of simple exposure to bright sun even for 30 minutes per day can synthesize vitamin D. কিন্তু কি বলছে, 30 মিনিট যদি সানে এক্সপোজ করে একটা বাচ্চা নিজেকে, তাহলে আমাদের শরীর ভিটামিন ডি নিজেই তৈরি করে নিতে পারে। সো অ্যালং উইথ দ্য রেকমেন্ডেড ডোজ অফ আরডিএ, কত দেখো রেকমেন্ডেড ডোজ ছিল ভিটামিন ডির, 600 IU। এই 600 IUর যেই রেকমেন্ডেড ডোজ, তার সাথে সাথে আউটসাইড ফিজিক্যাল অ্যাক্টিভিটিও একটা বাচ্চার করা উচিত, যাতে সানরে থেকে ভিটামিন ডি অ্যাবজর্পশন মানে ভিটামিন ডি সিনথেসিস সম্ভব হয়। রিপিটেড ইলনেস, স্পেশালি কমন ডিজিজেস লাইক ডায়রিয়া, যেই সব ইলনেসগুলো বারবার হয়, যেরকম ডায়রিয়া, মিজলস, whooping cough, respiratory infections are principal underlying causes of malnutrition. তাহলে কি বলছে, এই যে বাচ্চাদের, এই বয়সের বাচ্চাদের মধ্যে যে ম্যালনিউট্রিশনটা আমরা অনেকটা পরিমাণে ইন্ডিয়ান চিলড্রেন্সের মধ্যে দেখতে পারি, তার রিজন হলো ডায়রিয়া, মিজল, whooping cough, respiratory infection, এই জাতীয় রোগ যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি হয়। Infections commonly accompanies anorexia, malabsorption, catabolic loss, fever, additional intestinal loss, reduced growth, weight loss, etc. এবারে এই যে বারবার ইনফেকশন হচ্ছে, এর ফলে তো ম্যালনিউট্রিশন হচ্ছেই, তার সাথে সাথে আর কি হয় বাচ্চার মধ্যে দেখা যায়, অ্যানোরেক্সিয়া মানে খিদে না পাওয়ার প্রবণতা, ম্যালঅ্যাবসর্পশন খাবার যেটা সে খাচ্ছে
সেটা শরীর ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারছে না। তার সাথে কি ক্যাটাবলিক লস, খাবারে যেই যে আমাদের বডির মধ্যে যে ক্যাটাবলিক প্রসেসগুলো হয় তাতে মিনারেল বলো বা প্রোডাক্ট লস অনেক বেশি হয়, নিউট্রিয়েন্ট লসটা অনেক বেশি বেড়ে যায়। এর সাথে সাথে কি হয়, ইনফেকশন মানেই আমরা জানি বাচ্চাদের মধ্যে একটা ফিভারের টেন্ডেন্সি আসে। তার সাথে কি অ্যাডিশনাল ইন্টেস্টিনাল লস হয়, কিছু কিছু নিউট্রিয়েন্ট যেহেতু ম্যালঅ্যাবসর্পশন হয় ওই জন্যে নিউট্রিয়েন্ট শরীর থেকে বেরিয়ে যায় অ্যাবজর্ব না হতে পেরে। তার সাথে কি হয়, রিডিউস গ্রোথ, এই যে ম্যালঅ্যাবসর্পশন, ম্যালনিউট্রিশন, প্রপার ক্যালোরি ইনটেক হচ্ছে না, বারবার ইনফেকশনস, ফিভার্স, এইসবের জন্য গ্রোথ রিডিউস করে যায় এবং ওয়েটও লস হয়। তো এটা একটা খুব কমপ্লেক্স একটা জিনিস হয় একটা বাচ্চা যদি রিপিটেডলি ইলনেসের মধ্যে ভুগতে থাকে। Food requirements. In terms of food groups, you need to include the following foods in your preschooler's diet. যদি সব ফুড গ্রুপ মিলিয়ে আমরা একটা ডায়েট দেখি কি কি ফুড রিকোয়ার, তো একটা প্রিস্কুলারের ডায়েটের মধ্যে কি কি থাকবে, 5 to 6 সার্ভিংস অফ সিরিয়াল, 5 থেকে 6টা সার্ভিং সিরিয়ালসের, মানে রুটি বলো, ভাত বলো, মিলেটস বলো, এইসব 5 থেকে 6টা সার্ভিং লাগবে। 2 to 3 সার্ভিংস অফ মিল্ক, 2 থেকে 3 সার্ভিং মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, সেটাও মিল্ক হতে পারে, মিল্ক শেক হতে পারে, কার্ড হতে পারে, পনির হতে পারে, চিজ হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তারপর কি 1 স্মল পোর্শন অফ মিট লাইক চিকেন, ফিশ, এগ, 1 portion of pulse like lentils, chickpeas, green grams, etc. তাহলে 1 গ্রাম ননভেজ প্রোটিন 1 portion এবং 1 portion ভেজ প্রোটিন। এর সাথে কি না 3 to 4 portion of fruits and vegetable, 3 থেকে 4 portion ফ্রুট এবং ভেজিটেবল দিতে হবে। ঠিক আছে, তাহলে 5 to 6% cereals, 5 to 6 servings এর cereals, 2 to 3 servings এর milk and milk product, 1 servings of meat, 1 serving of pulses like lentils and chickpeas, যেখান থেকে আমরা ভেজ প্রোটিনস এবং কমপ্লিমেন্টারি নিউট্রিয়েন্টস পাবো। তার সাথে সাথে 3 to 4% ফ্রুট এবং 3 to 4 portion vegetables, total fruit and vegetable total মিলিয়ে 3 to 4% portion. The amount of food a preschooler choose to eat will vary according to the size and activity level. কি বলছে, একটা প্রিস্কুলার কতটা ফুড খাবে সেটা অনেকটাই নির্ভর করছে তার অ্যাক্টিভিটির উপর এবং খাবারটার কোয়ান্টিটি যেটা দেওয়া হচ্ছে তার উপর। দেখো এরপর এইখানে একটা আমি পিকচার অ্যাটাচ করেছি যাতে তোমরা এই বুঝতে পারো আরও বেটার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টসটা। এই পিকচারটা তোমার নিনের যেই ডায়েটারি গাইডলাইন্স 2024-এ রিভাইজড ভার্সন বেরিয়েছে অ্যাকর্ডিং টু RDA, সেই গাইডলাইন্স যে বইটা সেখান থেকে নেওয়া হয়েছে, এটা নিনের গাইডলাইন অনুযায়ী। ঠিক আছে, সেক্ষেত্রে কি বলছে, ব্রেকফাস্টে সোকড অ্যান্ড বয়েলড হোল গ্রেনস 50 grams, boiled red or black beans or cowpeas or chickpeas 20 grams, vegetable chutney 50 grams, nuts 5 grams, তার সাথে 100 milligram milk, এটা ব্রেকফাস্ট। লাঞ্চে কি বলছে, 540 কিলো ক্যালোরিজের একটা লাঞ্চ,
যাতে সিরিয়ালস থাকবে 60 গ্রাম, পালসেস 20 গ্রাম, অথবা মিটও থাকতে পারে 20 গ্রাম, ভেজিটেবলস থাকবে 50 গ্রাম, গ্রিন লিফি ভেজিটেবলস থাকবে 50 গ্রাম, কার্ড থাকবে 75 ml বা পনির অর ইকুইভ্যালেন্ট হচ্ছে যাই থাকবে মিল্ক প্রোডাক্ট সেটা 75 ml থাকবে, অয়েল থাকবে 10 গ্রাম, ফ্যাট 10 গ্রাম, ফ্রুটস অ্যান্ড ফ্রুটস হচ্ছে 50 গ্রামস। ঠিক আছে, এরপরে একটা ইভিনিংয়ে 100 ml মিল্কের যেটা 70 কিলো ক্যালোরি প্রোভাইড করছে একটা থাকবে। তার সাথে ডিনারে কি থাকবে না 410 কিলো ক্যালোরিসের একটা ডায়েট থাকবে, যেটা হলো সিরিয়ালস 50 গ্রাম, পালসেস 20 গ্রাম, ভেজিটেবল 50 গ্রাম, অয়েল 10 গ্রাম, কার্ড 75 গ্রাম, ফ্রুট 25 গ্রামস। তো এইটা হচ্ছে মোটামুটি 1360 দেখো এখানে লেখা আছে 1360 কিলো ক্যালোরিসের একটা মাপ অনুযায়ী এই ইয়েটা দেওয়া আছে তোমার 4 to 6 ইয়ার্সের একটা ডায়েট দেওয়া আছে। ঠিক আছে, এটা একটু চার্টটা ভালো করে দেখে নেবে, তাহলে দেখবে অনেক বেটার বুঝতে পারবে। এরপর কি বলছে, ডায়েটারি গাইডলাইন্স। এই যে একটা বাচ্চাকে আমরা খাবার দাবার খাওয়াবো তার একটা গাইডলাইন্স দিয়েছে আমাদের নিন বলো বা জেনারেলি যে একটা গাইডলাইন ফলো করে একটা পেরেন্টকে একটা বাচ্চাকে খাবার দেওয়া উচিত, সেগুলো কি বলছে, মেক ফুড অ্যাট্রাকটিভ অ্যান্ড প্যালেটেবল। খাবারটাকে অ্যাট্রাকটিভ বানাতে হবে এবং প্যালেটেবল বানাতে হবে। ইউজ ইন্টারেস্টিং কালার্স, শেপস। ঠিক আছে, তাহলে কি করে প্যালেটেবল আর অ্যাট্রাকটিভ বানাবো না ইন্টারেস্টিং কালার্স অ্যান্ড শেপসে, যেরকম রুটি কোনো দিন করলে মানে চাপাটি কোনো দিন করলে, কোনো দিনও ছোটো ছোটো পুরি করলে, এতে কি হয় বাচ্চার ভ্যারাইটি পায় এবং সে খাবারটা খেতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। তার জন্যে খাবারটা মোনোটোনাস হয়ে যায় না, একঘেয়ে হয়ে যায় না। নতুন নতুন ধরনের খাবার পেলে বাচ্চা সেটা খুব এনজয়মেন্টের সাথে গ্রহণ করতে ভালোবাসে। স্লাইটলি সিজন ফুড টু এনহ্যান্স টেস্ট, এবং তার সাথে কি না হালকা সিজনিং করা, হালকা সল্ট, হালকা সুগার দিয়ে, হালকা স্পাইস দিয়ে বাচ্চার খাবারটাকে সিজন করতে, যাতে খাবারটা টেস্টি হয় এবং তার খেতে ভালো লাগে। নেক্সট পয়েন্ট বলছে কি, রেসপেক্ট দ্য চাইল্ডস অ্যাপাটাইট। এই যে চাইল্ড, সে তার খিদেটাকে যে খাওয়াচ্ছে তার মর্যাদা দেওয়া উচিত। নেভার ফোর্স দেম টু ইট মোর দ্যান দে ক্যান হ্যান্ডেল। একটা বাচ্চাকে কখনোই ফোর্স করা উচিত নয়, যে সে যতটা খেতে পারছে ততটা তাকে ইচ্ছাতে খেতে দেওয়া উচিত, কখনোই জোর করে এক্সট্রা খাওয়ানো উচিত না। তারপর কি বলছে, মিক্স ডিসলাইক ফুডস উইথ ফেভারিটস টু ইনক্রিজ অ্যাকসেপ্টেন্স। এবারে অনেক ক্ষেত্রে হয় কি, অনেক বাচ্চা একটা খাবার পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে সেই ডিসলাইক খাবারটাকে ফেভারিট খাবারের সাথে মিশিয়ে দিতে হয় যাতে সে অ্যাকসেপ্ট করে। সেরকম এক্সাম্পল, সাপোজ ধরো একটা বাচ্চা তোমার ভেজিটেবলস খেতে চাইছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি কি করলে, সে হয়তো পরোটা খেতে বা রুটি খেতে ভালোবাসে, তুমি তখন সেই ভেজিটেবলটা সেই রুটিটার মধ্যে ইনকর্পোরেট করে তার নিউট্রিশনাল গুণটাও বাড়ালে এবং খাবারটাকে বাচ্চার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অ্যাকসেপ্টেবল তৈরি করলে। সিমিলারলি সাপোজ একটা বাচ্চা ডিম খেতে চাইছে না, তুমি তাকে কি করলে না এগ নগ বানিয়ে দিলে, দুধের সাথে ডিম দিয়ে এগ নগ বানিয়ে দিলে সে হয়তো সেটা ইজিলি অ্যাকসেপ্ট করে নিল। এরকম ক্রিয়েটিভ ওয়েতে বাচ্চাকে তার
ডিসলাইক ফুডটাকেও প্রেজেন্ট করতে হবে যাতে সে ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে। তারপর কি বলছে, মেনটেন আ প্লেজেন্ট ইটিং এনভায়রনমেন্ট। ইটিং এনভায়রনমেন্টটা খুব ভালো একটা ইটিং এনভায়রনমেন্ট সৃষ্টি করা উচিত একটা বাচ্চা যখন খায়। কি বলছে, নো ডিস্ট্রাকশনস লাইক টিভি অর কম্পিউটার্স ডিউরিং মিল। একটা বাচ্চার খাওয়ার সময় কখনই টিভি বা ফোন বা কম্পিউটার এই ধরনের ডিস্ট্রাকশন তার সামনে রাখা উচিত না। সে তাতে কি হয় না, বাচ্চাটার খাবারের দিকে ইন্টারেস্টটা অনেকটা কমে যায়, সে অনেক ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, সে হয়তো টিভি বা মোবাইলে বেশি কনসেন্ট্রেট করে, যার ফলে তার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো সে খায় না, মানে হয়তো কম খেলো নিয়ে উঠে গেল, আবার অনেক সময় এত অন্যমনস্ক হয়ে বাচ্চাটা খায়, সেই ক্ষেত্রে হয়তো যে ফিড করছে সে তাকে ওভার ফিড করে দেয়, তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে ওবেসিটির সমস্যাও হয়ে যায়। এবং ডিস্ট্রাকশন ছাড়া একটা বাচ্চা যখন নিজের সেন্স অর্গানসগুলোকে ইনভলভ করে অনেক বেশি খাবে, তো তার গ্রোথ অনেক বেশি ভালো হবে এবং তার ফুডটার প্রতি ইন্টারেস্টটাও অনেক বেশি জন্মাবে। ডিস্ট্রাকশনস থাকলে তার ফুডের প্রতি যে ইন্টারেস্ট সেটা চট করে জন্মায় না। এনশিওর আ কাম অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। একটা শান্ত এবং শান্তির পরিবেশ একটা থাকা দরকার যখন একটা বাচ্চা খাচ্ছে। প্রমোট হেলদি ইটিং হ্যাবিটস। কি বলছে, অফার ওয়াটার ফ্রিকুয়েন্টলি, include probiotics like curd to reduce diarrhea and colds, discourage junk and processed food, serve food mostly from the family pot। তাহলে কি বলছে না, হেলদি ইটিং হ্যাবিটস একটা বাচ্চাকে খুব ছোট থেকেই করানো উচিত। একটা বাচ্চাকে ছোটবেলায় তুমি যেই ইটিং হ্যাবিট দিয়ে বড় করবে বা যেই ইটিং হ্যাবিট তাকে প্র্যাকটিস করাবে, সে কিন্তু সেরকমই ভবিষ্যতেও সেই ইটিং হ্যাবিটটাকেই প্র্যাকটিস করবে। তার জন্য কি বলছে না, ফ্রিকুয়েন্ট ওয়াটার ইনটেকটা তার হ্যাবিচুয়েশন করানো উচিত যাতে তার ফ্লুইড রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হয়। তারপর কি বলছে, ইনক্লুড প্রোবায়োটিক্স লাইক কার্ড। তার খাবারে কার্ড জাতীয় প্রোবায়োটিক্স সবসময় ছোটোর থেকে ইনকর্পোরেট করা উচিত যাতে ডায়রিয়া বা কোল্ড জাতীয় ডিজিজগুলো বাচ্চাটার মধ্যে কম হয়। ডিসকারেজ জাঙ্ক অ্যান্ড প্রসেস ফুড। জাঙ্ক ফুড, প্রসেস ফুড, বাইরের খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো প্যাকেজ ফুড, এগুলোকে সবসময়ই ডিসকারেজ করা উচিত। কখনোই এসব খাবারকে বাচ্চার সামনে এনকারেজ করা উচিত না, কারণ এগুলো সবসময় এমটি ক্যালোরি প্রডিউস করে এবং এমটি ক্যালোরিতে কী হয়, বাচ্চার পেট ভরে ওবিস হয়ে যায় বাচ্চা জাঙ্ক ফুড খেলে। ওবিস হয়ে গেলে চাইল্ডহুডে ওবিসিটি চলে এলে আরও অনেক প্রবলেমস হয়, যেটা ফিউচারে দেখা দেয়, যেরকম ডায়াবেটিস হয়, হাইপারটেনশন বাচ্চাদের মধ্যে, মানে পরবর্তীকালে তারা যখন বয়সে বাড়ে দেখা যায়, তারপরে হার্ট প্রবলেমসের টেন্ডেন্সি বেড়ে যায়। তাই হেলদি ফুড হ্যাবিটটা প্রথম থেকেই করানো উচিত। এর সাথে কি বলছে, সার্ভ ফুড মোস্টলি ফ্রম ফ্যামিলি পট। আর বাচ্চাদের কি একটা ভালো হ্যাবিট করানো উচিত, যে ফ্যামিলি পট বা সবাই যেটা খাচ্ছে সেই খাবারটাই একটু মডিফাই করে তাকে খেতে হ্যাবিচুয়েট করানো উচিত, যার ফলে কি হয়, তার একটা হেলদি ইটিং হ্যাবিট তৈরি হয়। তারপরে কি, এনশিওর অ্যাডিকুয়েট নিউট্রিশন অ্যান্ড এনার্জি, ইউজ হোম বেসড ক্যালোরি ডেন্স মিল। কি বলছে না, অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্টের সাথে সাথে অ্যাডিকুয়েট এনার্জি পাচ্ছে কিনা সেটা আমাদের দেখা উচিত। শুধুমাত্র কি বলছে, তার জন্য হোম বেসড ক্যালোরি ডেন্স মিল লাগবে। এমটি মিল, যেগুলো যেরকম তোমার প্রসেসড ফুডে থাকে, যেগুলো এমটি ক্যালোরি, যেসব খাবার দাবার যার মধ্যে ক্যালোরি তো আছে কিন্তু ঠিকঠাক পরিমাণে একটা বাচ্চার যে নিউট্রিয়েন্টগুলো দরকার সেই নিউট্রিয়েন্টগুলো যদি না থাকে, তাহলে তাতে কী হবে, তার পেটটা ভরবে কিন্তু তার পুষ্টি কিছু পাবে না। সেই ক্ষেত্রে ওই জন্যে ঘরের বানানো
ক্যালোরি ডেন্স ফুড খাওয়ানো উচিত। ফিড স্মল মিলস ফ্রিকুয়েন্টলি। একটা বাচ্চা হয়তো একেবারে অনেকটা খেতে পারে না, বাচ্চাদের পেট ছোট, তাই একেবারে অনেকটা সে খেতে পারে না, তাই ফ্রিকুয়েন্টলি অল্প অল্প করে খাবার খাওয়াতে হবে। অ্যাড মিল্ক অ্যান্ড অয়েল টু ইমপ্রুভ এনার্জি ডেন্সিটি। দুধ এবং অয়েল, স্পেশালি ভেজিটেবল অয়েল বা ওমেগা-3 ফিশ অয়েল যেটা, সেইগুলোকে ইনকর্পোরেট করা উচিত, যাতে তারা হেলদি ফ্যাটি অ্যাসিডস পায় এবং খাবারটা এনার্জি ডেন্স হয়। ইনক্লুড মল্টেড ফুড ফর এক্সট্রা নিউট্রিয়েন্টস। এর সাথে কি না, বাচ্চাদের মধ্যে মল্টেড ফুড অ্যাড করা যায়। এবার এই মল্টেড ফুডটা কি, সেটা আমরা আগে যখন উইনিং পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম মল্টেড ফুডটা কি। কি না, এটা হলো যে কোনো তোমার বেঙ্গল গ্রাম হোক বা চিকপিস হোক, এগুলোকে বা বিনস হোক, এগুলোকে সোক করে অঙ্কুরিত করতে দেওয়া এবং পরবর্তীকালে অঙ্কুর বেরিয়ে গেলে সেগুলোকে রোস্ট করে, ড্রাই রোস্ট করে বা সান রোস্ট করে এই রুটসগুলোকে ব্রেক করে তারপরে পাউডার করে করার প্রসেসটাকে বলে মল্টিং। আর ফুডটাকে বলে মল্টেড ফুড, কারণ এর মধ্যে মাল্টোজের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং এটা এক্সট্রা নিউট্রিয়েন্ট প্রোভাইড করে একটা বাচ্চাকে। নেক্সট কি বলছে, ফোকাস অন প্রোটিন কোয়ালিটি। কি বলছে না, কি ধরনের প্রোটিন খাচ্ছে, তার কোয়ালিটিটা কেমন, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্লান্ট প্রোটিন মে ল্যাক সাম অ্যামাইনো অ্যাসিডস। প্লান্ট প্রোটিন কিন্তু কখনোই সব অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করতে পারে না। প্লান্ট প্রোটিন ইজ নট আর কি বলবো গুড অ্যামাইনো অ্যাসিড প্লান্ট প্রোটিন থেকে আমরা পাই না, ঠিক আছে। অ্যানিমাল প্রোটিনস আর মাচ বেটার বায়ো অ্যাভেলেবিলিটি তাদের অনেক বেশি অ্যানিমাল প্রোটিনে। প্লান্ট প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটিটা আমাদের কম, যার জন্য কি বলছে, প্লান্ট প্রোটিনস মে ল্যাক সাম অ্যামাইনো অ্যাসিডস, কম্বাইন সিরিয়ালস অ্যান্ড পালসেস টু ইমপ্রুভ দ্য প্রোটিন কোয়ালিটি। এবং এই কমতিটা পূরণ করার জন্য কী করতে হবে, সিরিয়ালস অ্যান্ড পালসেসকে একসাথে কম্বাইন করা, যেরকম খিচুড়ি, ঠিক আছে, এরকম সিরিয়ালস অ্যান্ড পালসেসকে কম্বাইন করে খাবার বানিয়ে দেওয়া উচিত, যাতে সিরিয়ালসের আর পালসেসের একে অপরের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিটাকে পরিপূরণ করে। অ্যাড মিল্ক টু ভেজিটেরিয়ান ডায়েটস টু এনহ্যান্স নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এবং যারা ভেজিটেরিয়ান খায় তাদের খাবারে দুধ অবশ্যই ইনকর্পোরেট করা উচিত, যাতে তাদের শরীরে প্রোটিন অ্যাবজর্পশনটা অনেকটা বেটার হয়। লাস্ট বলছে কি, টেলার কেয়ার ফর স্পেসিফিক এজ গ্রুপ। Children under 2 need special attention as they can't express hunger. 2 বছরের নিচে বাচ্চাদের বেশি কেয়ার নেওয়া উচিত, কারণ তারা নিজেদের যখন খিদে পায় তারা বলতে পারে না, ক্যানট এক্সপ্রেস হাঙ্গার, ঠিক আছে। এর সাথে কি বলছে, প্রিস্কুলার্স মে বি ওভারওয়েট অ্যান্ড নিড গাইডেন্স টু অ্যাভয়েড ওভার ইটিং। আর কিসের জন্য বলছে না, বাচ্চাদের ওই তোমার কেউ যদি ওভার ইটিং করে সেই ক্ষেত্রে ওভারওয়েট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও গাইডেন্স লাগে, যাতে একটা বাচ্চা ওভার ইট না করে বা জাঙ্কস না খায়। এগুলো যে ফিড করছে বা ফ্যামিলি মেম্বার্স সবারই মাথায় রাখা উচিত। এরপর আমরা যেই টপিকটা ডিসকাস করব সেটা হলো ইটিং প্রবলেমস অফ প্রিস্কুলার। একটা প্রিস্কুলারে 1 থেকে 6 বছর বাচ্চার মধ্যে খাওয়াতে গেলে বা খাওয়ার জনিত যেই সব প্রবলেমস দেখা দেয় সেইগুলো একটু আমরা ডিসকাস করব। ফার্স্ট কি হচ্ছে না, ডেন্টাল ডিকে। একটা বাচ্চার মধ্যে, একটা ছোট বাচ্চার মধ্যে সাধারণত দেখি আমরা দাঁতের প্রবলেম অনেক দেখা যায়।
caused by dental caries due to poor nutritional or sugar intake। ঠিক আছে, কি না ঠিকঠাক যদি নিউট্রিয়েন্ট ইনটেক যেগুলো দাঁতের জন্য খুব বেশি প্রয়োজন, সেই সব নিউট্রিয়েন্ট ইনটেকগুলোও যদি ঠিকঠাক না হয় বা খুব বেশি যদি সুগার ইনটেক হয়, সেই ক্ষেত্রে দাঁতের সমস্যা বা দাঁতে পোকা লাগা দেখা যেতে পারে। কার্বোহাইড্রেটস অ্যান্ড পুয়ার ব্রাশিং হ্যাবিটস, ঠিক আছে, রিস্ক ইনক্রিজেস উইথ স্টিকি ফুড লাইক চকলেটস অ্যান্ড চিজ। আর কিসের জন্য হতে পারে? খুব বেশি কার্বোহাইড্রেট এবং তার সাথে সাথে পুয়ার ব্রাশিং হ্যাবিট। খাওয়ার পর যদি কার্বোহাইড্রেট খেয়ে বা চিনি খেয়ে যদি ব্রাশিংয়ের হ্যাবিট বাচ্চাকে রাতে ঘুমানোর সময় না বা আফটার মিল যদি বাচ্চাকে ব্রাশিংয়ের হ্যাবিট বা মাউথ ক্লিনিং করা ঠিক করে এর হ্যাবিট যদি ঠিকঠাক না করানো হয়, সেই ক্ষেত্রে খাবার মুখে দাঁতের ফাঁকে রয়ে গিয়ে দাঁতে পোকা লাগতে পারে। এটাই স্বাভাবিক। তো এই হ্যাবিটটা ছোট থেকে করানো উচিত যাতে এই প্রবলেমটা না হয়। রিস্ক ইনক্রিজেস উইথ স্টিকি ফুডস লাইক চকলেটস অ্যান্ড চিজ। এবং এই টুথডিকের যেই প্রবলেমটা, এটা চিটচিটে খাবারে আরও বেশি হয়। কি বলছে তারপরে? নিউট্রিয়েন্টস ইম্পর্ট্যান্ট ফর টুথ হেলথ। এই যে নিউট্রিয়েন্টসগুলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, ফ্লুরাইড, এইগুলো কি হয় না একটা বাচ্চার টিথ হেলথের জন্য খুব প্রয়োজন। ভিটামিন এ এনামেলের জন্য প্রয়োজন, সেরকম ভিটামিন সি তোমার ডেন্টাইনের জন্য প্রয়োজন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, এইগুলো দাঁতের যে ক্যালসিফিকেশন হয় ডেন্টাইন তার জন্যে দরকার। ফ্লোরাইড দরকার দাঁতের হেলথ মেনটেন করার জন্য। এই নিউট্রিয়েন্টসগুলোর অভাবেও অনেক সময় টুথ ডিকে হতে পারে। এবার কি বলছে? প্রিভেনশন কি করে করব? রেগুলার ব্রাশিং স্পেশালি অ্যাট নাইট, ইউজ অফ অনলি ওয়াটার ইন বেড টাইম বটলস। কি বলছে না বাচ্চাদের রেগুলার আফটার মিল ব্রাশিং করার একটা হ্যাবিট অবশ্যই করানো দরকার, স্পেশালি অ্যাট নাইট। আর কি বলছে? যে নাইট বটলসে বাচ্চারা যারা রাতের বেলায় বটলস থেকেও ফিড করে, একদম ছোট বাচ্চারা, সাপোজ 1 বছর থেকে 2 বছর কি 2.5 বছরের মতন, তাদের রাতের বেড টাইম বটলসে জল ছাড়া অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার না দেওয়া, যাতে খাবারটা মুখের মধ্যে না থেকে যায় সুগারটা। এরপরের কি বলছে না নেক্সট প্রবলেম হলো পিকা। এই পিকাটা কি? ইনভলভস ইটিং নন নিউট্রিটিভ সাবস্টেন্সেস লাইক ক্লে, চারকোল, পেন্ট, আর্থ এক্সেট্রা। কি বলছে? যে নন নিউট্রিটিভ সাবস্টেন্স মানে যেগুলোর কোনো খাদ্যগুণ নেই, যেগুলো খাবারের জিনিসই নয়, সেই সব জাতীয় জিনিস একটা বাচ্চা যখন খায়, যেরকম মাটি, ক্লে, চারকোল বা কয়লা, পেন্ট, তার সাথে সাথে মানে উল্টো পাল্টা যেগুলো খাবার জিনিস নয় সেগুলো যেটা মুখে দেয়, তো সেই রোগটাকে আমরা বলি পিকা। এইটা কমনলি দেখা যায় চিলড্রেন 1 to 2 ইয়ার্সের মধ্যে। একটা বাচ্চা যখন সবে সবে খাবার এক্সপ্লোর করতে শেখে, তখন তারা এরকম সব কিছু মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং এর ফলে এই পিকা রোগটাও বেড়ে যেতে পারে। লিঙ্কড টু মেন্টাল ডিপ্রিভেশন, এবং এটা এক্সেসিভভাবে যখন হয় তখন এটা কেন হয় না মেন্টাল ডিপ্রিভেশন থেকে হয়, পুয়ার সুপারভিশন থেকে হয়। মা বাবা যদি ঠিকঠাক করে ঘরের লোকজন না দেখে, একটা বাচ্চা যদি ঠিকঠাক কেয়ার না পায়, লো সোশিও ইকোনমিক স্টেটাস, যদি ঠিকঠাক সোশিও ইকোনমিক স্টেটাসের জন্য যদি বাচ্চা ঠিকঠাক খাবার না পায়, তার পেটে যদি খিদে থেকে থাকে কিন্তু সে নিউট্রিশিয়াস খাবার পাচ্ছে না, সেই ক্ষেত্রে তখন এই নন নিউট্রিটিভ বা যে
চার ক্লে আর্ট এইসব জাতীয় খাবার এইসব জাতীয় জিনিস মুখে দেওয়ার বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা বেড়ে যায়, ঠিক আছে। এবং এই পিকার জন্য কি হতে পারে না, ক্যান লিড টু লেড পয়জনিং হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, এবং প্যারাসাইটিক ইনফেকশনস হতে পারে। কি হতে পারে না, লেড পয়জনিং হতে পারে, যেসব জিনিসের মধ্যে লেড থাকে বা কোনো পয়জনাস সাবস্টেন্সেস থাকে সেইগুলো মুখে দিলে সেই পয়জনিং হতে পারে বাচ্চাটার। এর সাথে কি হয় না, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দেয়। আর কি হয়, প্যারাসাইটিক ইনফেকশনস, একটা বাচ্চা যদি মাটি বা অন্য কিছু মুখে দেয় তো সেখানে যে প্যারাসাইটসগুলো থাকে সেগুলো পেটে ঢুকে প্যারাসাইটিক ইনফেকশনস হয়। ট্রিটমেন্ট কি এই পিকা রোগটা, সেটা হলো মা বাবাকে এডুকেশন দিতে হবে, গাইডেন্স দিতে হবে এবং ফ্যামিলি কাউন্সিলিং করতে হবে। কারণ কি, পুরো পিকা রোগটা হয় তোমার একটা বাচ্চা যখন ঠিকঠাকভাবে সুপারভিশন পাচ্ছে না, ঠিকঠাকভাবে কেয়ার পাচ্ছে না, ঠিকঠাক খাবার পাচ্ছে না, একটা পুয়ার এনভায়রনমেন্টে থাকছে, তখন তাদের এই রোগটা যেহেতু সৃষ্টি হয়, সেই জন্য এই রোগটা ইরাডিকেট করতে ফ্যামিলির লোকদেরকে এডুকেট করা উচিত, ফ্যামিলির লোকদেরকে গাইড করতে হবে ঠিকঠাকভাবে এবং কাউন্সেলিং করতে হয়। তারপরে কি বলছে, ফিডিং ডিসঅর্ডার্স আর কি কি হয়, ইনক্লুডস, আরও অনেক ফিডিং ডিসঅর্ডার্স আছে যেগুলো কি হচ্ছে না, ইনক্লুডস অ্যাডিপসিয়া কথাটার মানে হচ্ছে তেষ্টা না পাওয়া, ঠিক আছে। তারপরে কি বলছে না, ফুড রিফিউজাল, খাবার না খাওয়ার টেন্ডেন্সি। তারপর কি হচ্ছে, ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, খাবার ঘিরতে প্রবলেম। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিল টাইম বিহেভিয়ার, ঠিকঠাক টাইমে যদি খাবার না খাওয়ানো হয়, এইগুলো যদি হয় এগুলোতেও ডিসঅর্ডার তৈরি হতে পারে। মে ইনভলভ রিফিউজাল বাই ভলিউম, মিল ডিউরেশন আর টেক্সচার। আবার কি হয় না, অনেক সময় বাচ্চা কি করে না, মিল খাবারটাকে না করে কি দেখে না, ভলিউম দেখে, অতিরিক্ত অনেকটা যদি একটা বাচ্চাকে ফট করে তুমি তার সামনে খাবার রেখে দাও, সে হয়তো খাবারটা খেতে চাইবে না তার ভলিউম দেখে। কিংবা মিল ডিউরেশনে অনেকক্ষণ ধরে বাচ্চাটা হয়তো খাচ্ছে, বোর হয়ে গেছে আর খেতে চাইলো না, সেই ক্ষেত্রে একটা মিল ডিউরেশনের প্রবলেম হয় এবং নিউট্রিয়েন্ট সেক্ষেত্রে ঠিকঠাক বাচ্চা পায়ও না। আর টেক্সচার, অনেক সময় একটা বাচ্চা একটা খাবারের টেক্সচারের জন্য সে খাবারটাকে নাকচ করে দেয়, তো সেই ক্ষেত্রেও এরকম একটা খাবারের ফুড রিলেটেড ডিসঅর্ডার্স হতে পারে বাচ্চার মধ্যে। চিলড্রেন অফেন শো লোয়ার ইনটেক অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড ভেজিটেবলস, বাচ্চাদের মধ্যে সাধারণত কিসের প্রবণতা দেখা যায়, প্রোটিন, ফ্যাট আর ভেজিটেবলসের লোয়ার ইনটেক, চিলড্রেনরা সাধারণত এই জিনিসগুলো কম খেতে চায়। অ্যাসোসিয়েটেড উইথ নিউট্রিটিভ ডেফিসিয়েন্সি অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ওয়েট গেন, এই যে ফিডিং ডিসঅর্ডার্সগুলো হয় তার জন্য নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয় আর ইনঅ্যাডিকুয়েট ওয়েট গেন হয়, ঠিক আছে। আর আরেকটা কি প্রবলেম হতে পারে এই প্রি স্কুল চিলড্রেনদের মধ্যে, সেটা হলো তারা হতে পারে পিকি ইটিং প্রবলেম, ঠিক আছে। দে ক্যান বি পিকি ইটার্স, লিমিটেড ফুড চয়েস, আনউইলিং টু ট্রাই নিউ ফুডস। এই পিকি ইটার্সটা কি হয় না, তাদের পার্টিকুলার কিছু কিছু চয়েসেস অফ ফুডস আছে যেগুলো পার্টিকুলারলি শুধু সেইগুলোই তারা খাবে, তার বাইরে অন্য কোনো খাবারকে তারা ট্রাই করতে চায় না, আনউইলিং টু ট্রাই নিউ ফুড, কোনোভাবে তারা চেষ্টাই করে না অন্য খাবারগুলো খেতে। সাপোজ একটা বাচ্চার ভাত পছন্দ, সে ভাত আর আলু আর হয়তো তার মাছ পছন্দ, সেই তিনটে খাবার ছাড়া অন্য কোনো খাবার, অন্য কোনো সাবস্টিটিউট চেষ্টাই করছে না নিতে, সেই রকম বাচ্চাকে আমরা বলি কি পিকি ইটার্স। অ্যাভয়েডিং গ্রুপস লাইক ভেজিটেবলস, স্ট্রং ফুড প্রেফারেন্সেস, ঠিক আছে। এরা কি করে না, ভেজিটেবলস সাধারণত পিকি ইটার্সরা সাধারণত কি করে না, ভেজিটেবলসটা ইনক্লুড
করতে চায় না নিজেদের খাবারে, পার্টিকুলার একটা দুটো ভেজিটেবলস ছাড়া সাধারণত ভেজিটেবলস খেতে চায় না। আর তাদের খুব স্ট্রং একটা ফুডের প্রেফারেন্স থাকে, মানে খাবো না তো খাবো না এরকম একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, মানে কোনোভাবেই তাদের প্রেফারেন্স থেকে চট করে হাঁটানো যায় না। এবারে এটা কজ কি না, আ কমন চাইল্ডহুড বিহেভিয়ার দ্যাট ইমপ্রুভস উইথ টাইম। এই যে পিকি ইটিং একটা হ্যাবিট, এটা একটা খুব কমন চাইল্ডহুড বিহেভিয়ার, ঠিক আছে, এবং এটা টাইমের সাথে সাথে কিন্তু ইমপ্রুভ হয়ে যায়। বাচ্চা আস্তে আস্তে তাকে যদি ঠিকভাবে গাইড করা হয় বা ঠিক করে এই পিকি ইটিংটাকে ম্যানেজ করা হয় বাই পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, আস্তে আস্তে উইথ টাইম এই বিহেভিয়ারাল যেই ডিসঅর্ডার্স বা বিহেভিয়ারাল যেই চেঞ্জেসগুলো এগুলো ঠিক হয়ে যায়। চিলড্রেন এটা ম্যানেজমেন্ট কি করে হবে না, চিলড্রেন মিমিক্স পেরেন্টস ইটিং হ্যাবিট, সো ফ্যামিলি শুড ইট টুগেদার। এই পিকি ইটিং হ্যাবিটটাকে রিডিউস করার জন্য ফার্স্টেই কি করতে হবে, সেটা হলো না, একটা বাচ্চা সবসময়ই ফ্যামিলির কাছ থেকে বা তার প্যারেন্টসের কাছ থেকে শেখে খাবার ব্যাপারে, ইটিং হ্যাবিটস। তাই সবসময় ফ্যামিলি একসাথে খেতে বসা উচিত, যাতে মা বাবার খাবার হ্যাবিটস থেকে একটা বাচ্চার সব কিছু খাবার খাওয়া হ্যাবিচুয়েটেড হতে পারে। তারপর কি বলছে, হোমমেড ফুড ইজ এনকারেজড ওভার আউটসাইড ফুড। ঘরের ফুডকে বেশি এনকারেজ করা উচিত, আউটসাইড বা জাঙ্কস করা উচিত নয়। নিউ ফুড শুড বি ইন্ট্রোডিউস গ্র্যাজুয়ালি অ্যান্ড রেগুলারলি। যেহেতু পিকি ইটার্সরা খুব বেশি নিজেদের ফুড প্রেফারেন্সে খুব বেশি স্ট্রং ভিউ পয়েন্ট রাখে এবং অন্য কোনো নতুন ফুড ট্রাই করার চেষ্টা করতেই চায় না, তাই নতুন ফুড আস্তে আস্তে এবং রেগুলারলি ইন্ট্রোডিউস করা উচিত, মানে অল্প পরিমাণে প্রায়ই একটা ইন্টারভেলে দেওয়া উচিত, যাতে স্লোলি তারা খাবারটা দেখে সেটাকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক হয়, ঠিক আছে। এরপর কি বলছে, ফার্মনেস ইজ এসেনশিয়াল, নো সাবস্টিটিউটস অফ মিল উইথ স্ন্যাক্স। পেরেন্টসদের খুব ফার্ম হওয়া উচিত এই ব্যাপারে, খুব স্ট্রিক্ট হওয়া উচিত একটা পিকি ইটারের, কি না পিকি ইটারের প্যারেন্টকে কি না কখনোই একটা খাবারের সাবস্টিটিউট একটা স্ন্যাক হতে পারে না। মানে একটা বাচ্চা হয়তো ভাত খেতে চাইলো না লাঞ্চে, তাকে সঙ্গে সঙ্গে একটা চিপসের প্যাকেট বা একটা গ্লাস অফ কোল্ড ড্রিঙ্কস বা একটা ফাস্ট ফুড, এইগুলো কখনোই, বা একটু স্ন্যাক্স বানিয়ে দেওয়া ঘরেই, এগুলো কখনোই উচিত না। একটা স্ট্রিক্টনেস বজায় রাখা দরকার, যাতে বাচ্চার ফুড হ্যাবিটটা বেটার হয় আস্তে আস্তে। স্মল পোর্শনস অ্যাট ইন্টারভেল হেল্পস। এবারে কি হয়, পিকি ইটার্সরা পুরোপুরি সব খাবার খায় না, নিউট্রিয়েন্টস পেতে অসুবিধা হয় তাদের, সেই ক্ষেত্রে তাদের কি করা উচিত না, এইসব বাচ্চাদের পেরেন্টসদের অল্প অল্প পোর্শন ইন্টারভেলসে খাওয়ানো উচিত, ঠিক আছে। অ্যাভয়েড লং ফিডিং টাইম, এবং অনেকক্ষণ ধরে না খাওয়ানোই উচিত, কারণ এমনিতেই এইসব বাচ্চাগুলোর ফুডের প্রতি একটা ডিসইন্টারেস্ট থেকেই থাকে। তো তার উপরে যদি প্রলংড হয় এবং টাইম টেকিং হয় এই প্রসেসটা অফ ফিডিং, লাঞ্চ খাওয়াটা অনেকক্ষণ ধরে খাচ্ছে, তো বাচ্চার ইরিটেশনটা আরও বেড়ে যায়, ঠিক আছে, যার ফলে তারা আরও খাবারের প্রতি একটা আনউইলিংনেস দেখায়। পেরেন্ট শুড স্টে কাম। পেরেন্টসদের খুব শান্ত মনে হ্যান্ডেল করা দরকার বাচ্চাকে। নট ফোর্স ফিডিং, জোর করা উচিত নয় বাচ্চাকে কখনোই, যে জোর করে খাইয়ে দিলাম সেরকম কখনোই উচিত নয়। ইফ আ চাইল্ড মিসেস আ মিল অকেশনালি, ঠিক আছে, কখনোই তুমি খাচ্ছে না বলে একদম জোর করে খাইয়ে দেবে, এইটা করা কখনোই উচিত না। তো এই হলো আমাদের প্রি স্কুল চিলড্রেন্সদের 1 to 6 ইয়ার্সের
নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস আরডিএ এবং তার কী কী প্রবলেমস হয়। আজকের ক্লাস এই অবধি, বাকি পরবর্তী ক্লাস আমরা পরের ক্লাসে করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি হেল্প হয়, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।